সিনেমার গান? এটা ইন্ডিয়ান একটা ভারতীয় ফিল্মের খুব সম্ভবত এটা গান, লুঙ্গি ডান্স, খুব সম্ভবত, আমি নিশ্চিত না, কারণ আমি গানটা শুনেছি কিন্তু কখনো দেখার সুযোগ হয়নি বা দেখিনি। গতকাল রাতে ধানমন্ডি 32-এর আশেপাশে শোনেননি? গতকাল এই বিষয়টি এসেছে, মানে শুনেছি। দেখুন, বঙ্গবন্ধু একটি মীমাংসিত সত্য এবং মীমাংসিত বিষয় ইতিহাসে। আমি প্রশ্নটা ছিল শুনেছেন, শুনেননি? হ্যাঁ, আমি শুনেছি, আমার হলেও শুনেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি শুনেছি এবং সেটিকে ডিজোন করার কোনো সুযোগ নেই। আমার প্রশ্ন শুধু অতটুকুই ছিল, শুনেছেন অথবা শুনেননি? জি। রাতে ধানমন্ডিতে যারা লুঙ্গি ডান্স করেছেন তারা কারা? দেখুন, আমাদেরকে যখন এই যে গণঅভ্যুত্থানটি হয়েছে, গণঅভ্যুত্থানটির পরপরই আমরা দেখেছি প্রাথমিক পর্যায়ের পরেই আমাদেরকে অজনপ্রিয় করার জন্য, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অজনপ্রিয় করার জন্য যত ধরনের এলিমেন্ট রয়েছে তত ধরনের এলিমেন্ট কিন্তু ব্যবহার করা হচ্ছে। দেখুন, একটা ধারণা ক্রিয়েট করার জন্য ওই দিন থেকে আমরা দেখেছি যে সাম্প্রদায়িক যারা সংখ্যালঘু রয়েছে তাদের উপরে হামলা করা হলো। আমরা ওই দিন থেকে দেখেছি সম্পদ দখল করা হলো। আমরা ওই দিন থেকে দেখেছি চাঁদাবাজি শুরু হয়ে গেল। অর্থাৎ একটা ধারণা প্রডিউস করার জন্য যে আগেরটাই ভালো ছিল, এই যে এটা ক্লিশে, অর্থাৎ আগেরটাই ভালো ছিল, এই ধরনের একটা কম্পারিজন ক্রিয়েট করার জন্য আমরা এই যে গণঅভ্যুত্থানটি হয়েছে সেটির পক্ষে যে সবাই ছিল বিষয়টি এমন না। অর্থাৎ আমাদের ছাত্র, শিক্ষক এবং নাগরিকের যে সার্বজনীন যে অংশগ্রহণ ছিল, এর বাইরেও কিন্তু ফেসিস্ট গভর্নমেন্টের সুবিধাভোগী একটি অংশ কিন্তু ছিল। এখন এই ফেসিস্ট সুবিধাভোগীর যে অংশটি রয়েছে তারা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে বিতর্কিত করার জন্য সবসময় চেষ্টা করেছে। আন্দোলন পূর্ববর্তী, আন্দোলনকালীন এবং আন্দোলন পরবর্তী স্বৈরাচার খুনি হাসিনার উৎখাত হয়েছে, কিন্তু বিষয়টি এমন না স্বৈরাচার খুনি হাসিনার পরবর্তী যে প্রজন্ম বা তাদের সুবিধাভোগী যেই প্রজন্মটা ছিল সেই প্রজন্মের উৎখাত হয়েছে। সুতরাং তাদেরকে, আসিফ নজরুল স্যারের ভাষায়, তাদেরকে এই সেন্সটা প্রোভাইড করার জন্য বা জনগণকে এই সেন্সটা প্রোভাইড করার জন্য যে যতই স্বৈরাচার হোক না কেন সেটিই ভালো ছিল, এই সেন্সটি প্রোভাইড করার জন্য আমাদের যে অগ্রহণযোগ্য যে কাজটি, যেমন আমরা দেখেছি গণমাধ্যমকে আজকে আমরা দেখেছি তাদেরকে ফুটেজ বা ভিডিও করতে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, মোবাইল চেক করা হয়েছে। এই কাজগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনোই সমর্থন করে না। বরং এই আন্দোলনটি যদি আমি ক্রমানুযায়ী দেখি, সেখানে আমরা দেখেছি যে ছাত্রলীগ যে কায়দায় যে মোবাইল চেক করার মাধ্যমে মানুষের প্রাইভেসি লঙ্ঘন করত, ভিডিও ফুটেজ করত, গণমাধ্যম কর্মীদের তাদের পেশাদারি আচরণে যেভাবে বাধা দিত, একই কায়দায় কিন্তু এই কাজগুলো আমরা দেখছি। বিষয়টি এমন না যে এই কাজগুলো যারা আগে করেছিল তাদের পরিবর্তনের জন্য আমাদের আন্দোলনটি ছিল, বরং আমাদের আন্দোলনটি ছিল ওই কাজগুলোর পরিবর্তন, একই সাথে এই কাজগুলো যারা করে তাদের পরিবর্তন। এখন ছাত্রলীগের আপাত দৃষ্টিতে সারফেস লেভেল থেকে তাদের পতন হয়েছে, কিন্তু তাদের কাজগুলোর কিন্তু পতন হয়নি। রাত 1টা-2টা থেকে এই গান শুরু হয়। আমাদের সংবাদকর্মী ছিলেন সেখানে 2-3 ঘন্টা বা তারও বেশি সময় ধরে চলে। এতক্ষণ পর্যন্ত আপনাদের কানে খবরটি যায়নি এবং আপনারা এসে সেটা থামানোর চেষ্টা করেননি। এইটা কি আসলে আমাকে বিশ্বাস করতে বলেন? দেখুন, আমি বিশ্বাস করতে অবশ্যই বলছি না, আমি প্রথমে অ্যাকনোলেজ করে নিয়েছি ডিফল্ট। এখন বিগত আপনি যে বললেন যে টেকিং এবং ব্লেমিং এর যে বিষয়টি বা আমরা যে পিলো পাসিং হয়, অপরাধের যে পিলো পাসিং এর যে সংস্কৃতি গত 16 বছর ধরে ছিল, এই পিলো পাসিং এর সংস্কৃতির জায়গায় কিন্তু আমাদের একটি পরিবর্তন আসছে। আমাদের ফল্ট, লিমিটেশন এবং অ্যাকনোলেজ, আমরা কিন্তু সেটাকে অ্যাকনোলেজ করছি যে না, সেটা আমি শুনেছি, প্রথমেই কিন্তু আমি ডিজাইন করতে পারতাম। সেই জায়গা থেকে আমরা সেই জায়গায় আমাদের প্রতিনিধি পাঠিয়েছি, প্রতিনিধি পাঠানোর মাধ্যমে সেটা বন্ধ করার আমরা চেষ্টা করেছি। এবং দ্বিতীয়ত, ওই সময়টিতে আমাদের যারা সমন্বয়কদের মধ্যে যারা আমাদের ঢাকা কেন্দ্রিক যারা সমন্বয়ক রয়েছে, তারা কিন্তু বর্তমানে প্রায়োরিটির ভিত্তিতে যারা আহত রয়েছে এবং যারা শহীদ হয়েছে তাদেরকে সেবাদানের জন্য আমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছি। এখনো পর্যন্ত আমরা দেখেছি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো ভিজিবল যেহেতু কোনো পদক্ষেপ নেয়নি। আপনি যদি ঢাকা মেডিকেল কলেজে যান বা বাংলাদেশের বিভিন্ন মেডিকেলগুলোতে যান, তাহলে দেখা যাবে সেখানে আহতরা কিভাবে কাতরাচ্ছে। সেই জায়গাটি যেহেতু আমাদের প্রায়োরিটি বেসিসে আমাদের লক্ষ্য ছিল, সেটি নিশ্চিত করার জন্য গতকাল আমি নিজে এবং আমাদের যেই এখন সরকারি রয়েছে আসিফ এবং সার্জিস, আমরা 3 জন সেখানে ছিলাম এবং আমরা আমাদের সমন্বয়কদের পাঠানোর মধ্য দিয়ে এই কাজগুলোকে আমরা বন্ধ করেছি। এবং আমি আমার হলের মধ্যে, আমার বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং রুকে হলের সামনে আমি নিজে এই ধরনের গান বা এই ধরনের অপচর্চা এগুলো আমরা বন্ধ করার চেষ্টা করেছেন। আপনারা তো মত প্রকাশের স্বাধীনতার জন্য আন্দোলন করেছেন, অন্যতম দাবি ছিল সেটা, তো আপনারা জয়ীও হয়েছেন। তবে কাদের সিদ্দিকী কেন ফুল দিতে পারলো না, রোকেয়া প্রাচী কেন ফুল দিতে পারলো না? দেখুন, আমার এই জায়গায় আপনি বললেন যে আমরা জয়ী হয়েছি, এখন এই জয়ী হওয়াটার মধ্যে একটা বড় ধরনের প্রশ্ন রয়েছে। আমরা স্বৈরাচার যে পতন, এই পতনের, শেখ হাসিনার পতনে সেখানে আমরা জয়ী হয়েছি প্রাথমিক পর্যায়ে, কিন্তু গত 16 বছর ধরে
যে পিলো পাসিং একটি সংস্কৃতি রয়েছে, নির্যাতনের একটি সংস্কৃতি রয়েছে। দেখুন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বাংলাদেশের রাজনীতিতে বা রাজনৈতিক কাঠামোর মধ্যে আমরা কিন্তু অংশীজন না, বরং আমরা যে কাজটি করেছি, আমরা যখন দেখেছি বাংলাদেশে বাইনারি পলিটিক্সের মধ্য দিয়ে মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে, কোন রাজনীতির মানুষের মধ্যে যখন একটা আস্থাহীনতা তৈরি হয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে, মত প্রকাশের স্বাধীনতাটি যখন মানুষ পাচ্ছিল না, কোনো রাজনৈতিক দলের ব্যানারে যখন মানুষ আন্দোলনে আসতে পারছিল না, শুধুমাত্র সেই জায়গাটায় আমরা সমন্বয় করেছি। এখন দেখুন, 5ই আগস্ট স্বৈরাচার হাসিনার পতন হয়েছে, এখন আজকে হচ্ছে আমাদের 15ই আগস্ট। 10 দিনে, এই 10 দিনে যদি আমরা মনে করে থাকি যে গত 16 বছর ধরে যে সংস্কৃতিটি আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়েছে, এই 10 দিনে সেটি পরিবর্তন হয়ে যাবে, সেটি তাহলে আমি মনে করব যে এই জায়গাটিতে আমাদের প্রত্যাশা পরিবর্তন হয়েছে, বড় ধরনের পরিবর্তন হয়েছে। আগে 15ই আগস্টে মানুষ ধানমন্ডি 32-এ শোক জানাতে যেতে পারতো, আর এখন পারছে না। এটাই কি আপনার কাছে অনেক বড় পরিবর্তন মনে হচ্ছে না? আমি আসছি, কারণ রাজনৈতিক কোনো এফিলিয়েশন থাকলে শুরুতেই আমরা দেখেছি যেভাবে অন্যান্য আন্দোলনকে দমন করে ফেলা হয়, ঠিক একইভাবে আন্দোলনটিকে দমন করে ফেলা হতো। এখন দেখুন, আমি আমার জায়গা থেকে স্পষ্ট করেছি যে ছাত্রলীগ যে কায়দায় প্রাইভেসি লঙ্ঘন করেছে, এবং আমরা শুধুমাত্র ছাত্রলীগ না, আমরা ওই সিস্টেমেই দেখেছি বিভিন্ন মন্ত্রীর টেলিফোনের সংলাপ ফাঁস হতো, আমরা সেখানে দেখেছি, আমরা বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের সংলাপ ফাঁস হতে দেখেছি, আমরা ওই সিস্টেমের এগেনস্টে আমরা দাঁড়িয়েছি। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন এই পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে বা রেজিস্ট্যান্স উইকের মাধ্যমে আসলে আমরা কোন প্রতিপক্ষকে ঘায়েল করতে চাই, আমাদের যে প্রতিপক্ষটি রয়েছে সেটি হচ্ছে এতদিন পর্যন্ত যে একটি সিস্টেমলেস একটি কান্ট্রি তৈরি হয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের যেই আস্থা নেই, বিচার ব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা নেই, সেবামূলক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর প্রতি যে মানুষের আস্থা নেই, বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি মানুষের যে আস্থা নেই, সেই সিস্টেমলেস প্রতিষ্ঠানগুলোই হচ্ছে আমাদের প্রতিপক্ষ। এখন এই প্রতিপক্ষ যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে সেটিকে সংস্কার করার জন্য যদি কোনো বাধা রাস্তায় আসে, যদি কোনো ষড়যন্ত্র আসে, সেটি যেই দল থেকে আসুক না কেন, গত 16 বছর ধরে যারা হচ্ছে ফেসিবাদ কায়েম করেছে বা তার পূর্ববর্তী সময়ে যদি কোনো রাজনৈতিক কোনো দল সেই ধরনের কাজে ইন্ধন দিয়ে থাকে, বা তারা যদি এখন স্বপ্ন দেখে থাকে যে এই ভ্যাকুয়াম স্পেসে তারাই আবার সেই অপকর্মগুলো করবে, যেই থাকুক না কেন, যেই রাজনৈতিক নামেই থাকুক না কেন, আমরা তাদেরকে প্রতিপক্ষ মনে করছি, এবং তাদের প্লটিং এবং তাদের স্কিমিংকে দমন করার জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সার্বজনীনভাবে সকল শ্রেণী পেশার মানুষ, অভিনেত্রী, পেশাজীবী, শিক্ষার্থী, শিক্ষক সবাই মাঠে থাকছে। এখন দেখুন, ড্রাইভার এড়ানোর কোনো সুযোগ নেই। বাঁধনাপু যে কথাটি বললেন, এখন কিন্তু আমাদের স্টেবিলিটি যেহেতু রিস্টোর হয়েছে, এখন ওপেন সেখানে নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা ছিল, এখানে যারা এই কাজগুলো করেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। দেখুন, আমরা কিন্তু কোনো রাজনৈতিক দল নয়, আমাদের পলিসিতে ম্যানিপুলেশন করার আমাদের কোনো রাজনৈতিক আমি এই জায়গায় একটু শেষ করি, আমাদের রাজনৈতিক কোনো ভিত্তি নেই। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে স্ট্রিট ভিজিলেন্স নিশ্চিত করতে পারি। স্ট্রিট ভিজিলেন্সের মধ্য দিয়ে বা স্ট্রিট ভয়েসিং এর মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারটিকে সিস্টেমেটিক কাজ করার জন্য আমরা তাদেরকে রাস্তায় থেকে আমাদের দাবিগুলো সেখানে জানাতে পারি, যাতে করে বিগত সরকারগুলোর মতো কোনো এই অন্তর্বর্তীকালীন সরকার যেন ডিরেল না হয়ে যায়। এখন আমরা দেখেছি বিগত সরকার, যে আওয়ামী লীগ সরকার ফেসিস্ট হওয়ার পথে, ফেসিস্ট হওয়ার কারণ হিসেবে এই স্ট্রিট ভিজিলেন্সের একটি অনুপস্থিতি ছিল। এখন প্রশ্ন আসতে পারে, এই স্ট্রিট ভিজিলেন্স না থাকার জন্য আওয়ামী লীগও বিভিন্ন প্লটিং, মামলা, হামলা, দমন, নিপীড়ন করেছে। এখন আমরা বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকার এই যে হামলা, মামলা, দমন, নিপীড়নের মধ্য দিয়ে স্ট্রিট ভিজিলেন্সকে তারা হটাতে পারবে না। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে দাবি জানাতে চাই, যারাই এই ধরনের অপকর্মগুলোর সাথে যুক্ত হয়েছে, শুধুমাত্র এই যে ক্যামেরা কেড়ে নেওয়া, পেশাদারিকে বাধা দেওয়া, লুঙ্গি ডান্সের মধ্য দিয়ে এই যে 15 আগস্টকে বিতর্কিত করা, শুধু এই কাজগুলোই নয়, বরং সমন্বয়ক পরিচয়ের মধ্য দিয়ে যারা বিভিন্ন জায়গায় দখলদারিত্বের রাজনীতি করার চেষ্টা করছে, যারা হল দখল করছে, সিট দখল করছে, জায়গা দখল করছে, চাঁদাবাজি করছে, এই যে আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখি, এই বাংলাদেশের মধ্যে এই জিনিসগুলো, এই স্বপ্ন যেন ধূলিসাতের কোনো রাজনৈতিক অ্যাফিলিয়েশন নাই, কিন্তু শুনতে পাই যে আপনারা একটা নতুন রাজনৈতিক দল গঠনের পথে আছেন। এটা কি সত্যি নাকি গুজব? ছোট করে দেখুন, আমরা যে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া আছে সেটা আমরা নিজেদের মধ্যে আলোচনা না, সেটা আমরা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি যে আমরা নাকি কোনো ধরনের রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার মধ্যে আছি, এবং এই আলোচনাগুলো যে হচ্ছে সেটি আমাদেরকে আশাবাদী করে। এই কারণে আশাবাদী করে, কারণ গত 16 বছরে আমরা দেখেছি যে মাসুদ কামাল ভাই যেটি বললেন, একটি গণতান্ত্রিক দেশে, আমি এটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, মত প্রকাশের স্বাধীনতা যেমন রয়েছে, যে এটা যত টানা গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা মানুষের জন্য দ্বিমত প্রকাশের স্বাধীনতাটি থাকে। কিন্তু
আমরা দেখেছি গত 16 বছরে দ্বিমত প্রকাশ তো দূরে থাক, মতটিও প্রকাশ করার সুযোগ থাকতো না। এখন কারণ গভর্নমেন্ট সবসময় সবাইকে সবসময় সন্দেহের চোখে দেখতো, অর্থাৎ নতুন করে কোনো রাজনৈতিক দল যদি গঠিত হতো সেটিও কিন্তু সন্দেহের চোখে দেখতো। এখন আজকে যদি আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের অবস্থানে দেখি, দেখুন আমাদের যতগুলো কর্মসূচি হয়েছে, বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন, রিমেম্বারিং দ্য হিরোজ, তারপরে হচ্ছে এখন হচ্ছে যে রেজিস্ট্যান্স উইক, অর্থাৎ প্রত্যেকটি কর্মসূচি যদি আপনি দেখেন, প্রত্যেকটি কর্মসূচি কিন্তু আমরা সমন্বয়করা, বিষয়টি এমন না যে আমরা কর্মসূচি দিয়েছি মানুষ এসেছে, বরং ব্যাপারটি এমন ছিল মানুষ কর্মসূচি একটি পর্যায়ে তারা দিয়েছে, আমরা সেটি মাত্র প্রথম দিন রোববার বিসিবির 7 পরিচালককে নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। শুরুতে মন্ত্রণালয়ের নবনিযুক্ত তরুণ উপদেষ্টার সঙ্গে দাঁড়িয়ে পরিচালকদের পরিচয় করিয়ে দেন বিসিবির প্রধান নির্বাহী। প্রথমে দাঁড়িয়ে সালাম দিয়ে নিজের পরিচয় দেন পরিচালক কাজী এনাম আহমেদ। তিনি পাশে থাকা ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল নিরুইসকে ইশারা দিয়ে পরিচয় দিতে বলেন। তারপরে একে একে সবাই দাঁড়িয়ে শেষ পর্যন্ত আমরা দেখি যে খালেদ মাহমুদ সুজন এবং সবার শেষে 1997 আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক আকরাম খান উপদেষ্টাকে নিজের পরিচয় দেন দাঁড়িয়ে সালাম দিয়ে। সোমবার বিকেলে যখন এই দৃশ্যটা ছড়ালো ফেসবুকে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, নানান ধরনের মন্তব্য আমরা দেখতে পেয়েছি। কেউ মনে করেন 26 বছরের বয়সে ক্রীড়া উপদেষ্টা আরও বিনিময়ের পরিচয় দিতে পারতেন, যেহেতু বেশিরভাগ পরিচালক তার বাবার বয়সী। আর আকরাম সুজনদের হাত ধরে 1997 সালে বদলে গিয়েছিল দেশের ক্রিকেটের মানচিত্র, সেই নায়কদের একটু সম্মান দিলে এমন কোনো ক্ষতি হতো না। তারা মনে করেন বিনয়ী হলে কেউ ছোট হয় না। আবার কেউ মনে করেন পরিচালকেরা কোনো ব্যক্তিকে নয় সালাম দিয়েছেন ব্যক্তির চেয়ার, পদবিকে, এটাই নিয়ম, রাষ্ট্রীয় শিষ্টাচার। কেউ আবার বলছেন যে নানা অনিয়মে ভরা বিসিবির পরিচালকদের জন্য নাকি এটাই যথার্থ। অনেকের এই দৃশ্য দেখে যেমন হতাশ হয়েছেন, আবার অনেকে মজার উপাদানও খুঁজে পাচ্ছেন। মানে অনেক আবার এই দৃশ্যটার সাথে অনিল কাপুরের জনপ্রিয় সেই নায়ক সিনেমার মিল খুঁজে পেয়েছেন। আপনার কাছে বিষয়টা কেমন লেগেছে? আসিফ তো আপনার মানে একই সঙ্গে আপনারা মানে আন্দোলন করেছেন, জি জুনিয়র হলে আন্দোলনের খাতিরে নিশ্চয়ই আপনাদের একটা যোগাযোগ আছে। আসিফ কি জানেন যে বাংলাদেশের জনগণ তার এই আচরণে কেমন মনে করছে? তার সাথে কথা হয়েছে? আচরণটা আপনার কাছে কেমন লেগেছে? দেখুন, জবাবদিহিতা এবং প্রাতিষ্ঠানিক জায়গার ক্ষেত্রে বিনয়টি সেটি মুখ্য নয়, মুখ্য হচ্ছে সেখানে আমার অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত হচ্ছে কিনা। আমরা কিন্তু বিনয়ের প্রাতিষ্ঠানিক অনেক বহিঃপ্রকাশ দেখেছি গণভবনে, মানুষ কিন্তু প্রচুর পরিমাণ বিনয় ছিল, কিন্তু এই বিনয়টি সেটি ছিল তোষামোদের ভাষা। এবং এই বিনয় দেখাতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে কিভাবে স্টেজ পারফর্মের মধ্য দিয়ে কিভাবে মানুষ বিনয় দেখিয়েছে সেটি মানুষ গত 16 বছর দেখেছে। অর্থাৎ আমার যদি বিনয় দেখাতে গিয়ে সেখানে ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট হয়, আর বিনয় না দেখিয়ে যদি সেখানে অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট হয়, আমি সেই বিনয় না দেখানোকে আমি হচ্ছে সেখানে গ্রহণ করব। আপনি যদি দেখেন যে আসিফ যেই মন্ত্রণালয়ের দায়িত্বে গিয়েছে, সেখানে গত বেশ কিছু বছর ধরে কি পরিমাণ ব্যর্থতা, কি পরিমাণ রাজনীতি আমরা দেখেছি, যে মানে এই বিষয়গুলো মানুষের সামনে কিন্তু এসেছে। এখন শুধুমাত্র আমাদের বিষয়টি দাঁড়িয়েছে কি বর্তমান প্রেক্ষাপটে আমরা লিগ্যাল অ্যাড্রেসগুলো বা প্রাতিষ্ঠানিক অ্যাড্রেসগুলোকে এই ছোট ছোট সংস্কার, মানে যে সামাজিক অনুশাসন যেগুলো বলি, এই সামাজিক অনুশাসনের মধ্যে ফোকাস করার মধ্য দিয়ে আমাদের ফোকাস ডাইভার্ট হয়। এখানে আমাকে দেখতে হবে, মানুষ যথার্থই বলেছে আসিফ কিন্তু এখানে তরুণ উপদেষ্টা বা ছোট উপদেষ্টা, জুনিয়র উপদেষ্টা, এইসব বিষয়গুলো না। আসিফ সেখানে উপদেষ্টা, সেখানে 50 বছর মানুষ থাকলে একটা উপদেষ্টা, 10 বছরের মানুষ থাকলে একটা উপদেষ্টা। উনি যেহেতু উপদেষ্টার পদটি অলঙ্কৃত করেছেন, সেই জবাবদিহিতার জায়গা থেকে সেখানে যেই থাকুক না কেন, খালিদ মাহমুদ সুজন বা যেই থাকুক না কেন, আর্মিতে যদি আমরা দেখি, আর্মি ডিসিপ্লিনের মধ্যেই কিন্তু সেখানে ডিসিপ্লিনটি হচ্ছে প্রাধান্য পায়, বয়সটি সেখানে প্রাধান্য পায় না। ব্যক্তিকেন্দ্রিক জায়গা থেকে বিনয় সেখানে প্রাধান্য পাবে। আমরা দেখেছি রাজনৈতিক দলের মধ্যেও যেখানে হয় রাজনৈতিক সংলাপে তাদের আমরা অনেক বিভাজন দেখেছি, কিন্তু ব্যক্তিকেন্দ্রিক জায়গার মধ্যে তাদের আমরা অনেক সক্ষতা দেখেছি। সেই জায়গা থেকে আমি মনে করি যে বিনয় বহির্ভূত জবাবদিহিতা আমার বেশি প্রয়োজন বিনয় সহ তোষামোদ থেকে।